আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা কি শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। শোনা যাচ্ছে? রাউফুল? জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম ষষ্ঠ অধ্যায় বা জাবেদা। জাবেদার অনেকগুলো ইনফরমেশন গত ক্লাসে দিয়ে দিয়েছিলাম, আর ক্রয় সংক্রান্ত জাবেদা সেটা আলোচনা করেছিলাম। আজকে তোমরা 62 পৃষ্ঠায় দেখো আরো কিছু জাবেদা দেয়া আছে। 62 পৃষ্ঠায় হচ্ছে ক নাম্বারে যে মাল বা ক্রয় সংক্রান্ত জাবেদা, সেটা গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। খ নাম্বারে দেখো নিচের দিকে, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। আচ্ছা, আজকে আমরা এটা দেখার আগে বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো দেখে নিই। বিক্রয় সংক্রান্ত জাবেদা। মিনারের নিকট নগদে বিক্রয় 5,000 টাকা। দ্বিতীয় প্রশ্ন, মিনারের নিকট বিক্রয় 5,000 টাকা। খেয়াল করো, প্রথম প্রশ্নে একটা নাম দেয়া আছে, একজন ব্যক্তির নাম দেয়া আছে, কিন্তু মিনারের নিকট নগদ শব্দটার উল্লেখ আছে, তাই নগদে বিক্রয় 5,000 টাকা। মিনারের নিকট নগদে বিক্রয় বা নগদে বিক্রয় দুইটার জন্য একই ধরনের জাবেদা হবে। এখানে বলে নেই, পণ্য আমরা গতকাল ক্রয় সংক্রান্ত জাবেদা করেছিলাম। যখন আমরা কিনি বা ক্রয় করি তখন পণ্যের ওপর আমাদের মালিকানা সৃষ্টি হয়, আর পণ্য বা সেবা দ্রব্য কেনার সময় তোমাকে অবশ্যই অন্য কোনো সত্ত্ব ত্যাগ করতে হবে। তাই পণ্য কেনার সময় নগদ টাকা বা চেক একটা কিছু দেয়া হয়। আর এখানে যেহেতু বলে দিচ্ছে বিক্রয়, ক্রয়ের মাধ্যমে মালিকানা সৃষ্টি হয়, বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তরিত হয়। তাহলে ক্রয় কিনলে তুমি একটা কিছু পাও, সেজন্য ক্রয় হিসাব ডেবিট, আর বিক্রয় করলে তোমার কাছ থেকে একটা কিছু চলে যায়, তাই বিক্রয় হিসাব হবে ক্রেডিট। কিন্তু বিক্রি করলে তুমি নগদ টাকা পেয়েছো, তাই নগদান হিসাব ডেবিট। টাকা 5,000। আর মিনার হচ্ছে, এখানে মিনার হবে না, বিক্রয় হিসাব ক্রেডিট, সেটাও 5,000 টাকা। আর ব্যাখ্যায় লিখে দিবে মিনারের নিকট নগদে বিক্রয়। দেখো সেম জাবেদা, মিনারের নিকট বিক্রয়, আমি বলিনি নগদে বিক্রয়। যেহেতু আমি নগদ শব্দটা উল্লেখ করি নাই, তার মানে এই লেনদেনটা বাকিতে সংঘটিত হয়েছে। মিনারের নিকট বিক্রয় মানে এটা ধারে সংঘটিত হয়েছে, তার জন্য নগদান হিসাবের জায়গায় আমরা কি হিসাব লিখবো তোমরা কি বলতে পারো? নগদান হিসাবের জায়গায় অন্য কি হিসাব লেখা যায়? দেনাদার হিসাব লেখার কথা, কিন্তু যেহেতু এখানে নাম দেয়া আছে তাই দেনাদার, পাশে মিনার, ডেবিট 5,000 টাকা। আর বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। ব্যাখ্যায় তুমি উল্লেখ করে দিবা যে লেনদেনটা ধারে সংঘটিত হয়েছে, মিনারের নিকট ধারে পণ্য বিক্রয়। খেয়াল করো, দুইটা একই ধরনের কথা ছিল, একই ব্যক্তি। একটা বলা ছিল মিনারের নিকট নগদে বিক্রয়, নগদ শব্দের জন্য আমরা এই লেনদেনটা ধরে নিয়েছি
নগদে হয়েছে, তাই নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আর পরের জাবেদাটায় মিনারের নিকট বিক্রয় 5,000 টাকা, নগদ শব্দের উল্লেখ নাই, কিন্তু যেহেতু একটা নাম আছে তাই আমাদেরকে ধরে নিতে হবে লেনদেনটা বাকিতে সংঘটিত হয়েছে। তাই নগদের জায়গায় লিখেছি দেনাদার হিসাব, দেনাদার মিনার, তাই মিনারের নামটা লিখে দিয়েছি। আর বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাখ্যায় কনফার্ম করে দিয়েছি এটা ধারে লেনদেন, মিনারের নিকট ধারে পণ্য বিক্রয় বা ধারে পণ্য বিক্রয় করা হলো। এবারে তোমরা দেখো 63 পৃষ্ঠায় ক্রয় আর বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো করা শেষ। 63 পৃষ্ঠার ঘ নাম্বার দেখো, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে কি ধরনের জাবেদা হবে। নগদে ক্রয় করা পণ্য সাধারণত ফেরত দেয়া হয় না। ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত সংক্রান্ত যে জাবেদাগুলো সেগুলো ধারে সংঘটিত হয়েছে এরকমটাই ধরে নিতে হবে। আবারও বলছি, সাধারণত বাকিতে লেনদেন হয় এই ধরনের পণ্যগুলোই ফেরত আসে। তো এখানে দেয়া আন্তঃফেরত, আন্তঃফেরত আর বিক্রয় ফেরত একই কথা, বহি ফেরত এবং ক্রয় ফেরতও একই কথা। আবারও বলছি, আন্তঃফেরত এবং বিক্রয় ফেরত একই কথা, বহি ফেরত এবং ক্রয় ফেরতও একই কথা। প্রথম জাবেদা আন্তঃফেরত, ধরে নাও আন্তঃফেরত 2,000 টাকা। আমি আবার বললাম আন্তঃফেরত আর বিক্রয় ফেরত একই কথা। বিক্রয় হিসাব ছিল ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ফেরত আসলে তাকে ডেবিট করতে হয়, তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট। আর যেহেতু ধারে হয়েছিল তাই দেনাদার হিসাব ক্রেডিট। আবার ক্রয়কৃত পণ্য যখন ফেরত যাবে, মনে করে দেখো ক্রয় হিসাব ডেবিট, তাই ক্রয় ফেরত হিসাব হবে ক্রেডিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট ছিল তাই পাওনাদার হিসাব হবে ডেবিট। অর্থাৎ ধারে ক্রয়ের ক্ষেত্রে যে জাবেদা করো ক্রয় ফেরতের ক্ষেত্রে তার উল্টো জাবেদা হবে, ধারে বিক্রয়ের ক্ষেত্রে যে জাবেদা করো বিক্রয় ফেরতের ক্ষেত্রে তার উল্টো জাবেদা হবে। শুধু বিক্রয়ের সঙ্গে ফেরত এবং ক্রয়ের সঙ্গে ফেরত এই দুটো বাড়তি শব্দ যুক্ত থাকবে। তারপর দেখেন সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখানে বলা আছে নতুন আসবাবপত্র ক্রয়। নতুন আসবাবপত্র ক্রয় আর আসবাবপত্র ক্রয় আসলে একই কথা। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রশ্ন হচ্ছে এখানে কেন আমরা ক্রয় হিসাব লিখিনি? কারণ আসবাবপত্র কোনো পণ্য বা মালামাল নয়, এটি সম্পদ, তাই আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদে কিনে থাকলে নগদান হিসাব ক্রেডিট। এখানে আসবাবপত্রের সঙ্গে আরেকটা জাবেদা আসবে, আসবাবপত্র বা স্থায়ী সম্পদের ক্ষেত্রে আরেকটা জাবেদা আসবে, সেটা হচ্ছে জাবেদাটা যদি এরকম হতো বিক্রয়ের উদ্দেশ্যে $20,000 টাকার আসবাবপত্র ক্রয়, সেক্ষেত্রে জাবেদা হতো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এটা তোমরা ব্যাখ্যায় লিখে দিবে। খেয়াল করো তোমাদের বইতে যে জাবেদা সেটাতে দেয়া আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আচ্ছা, পুরাতন বা নতুন যাই হোক যন্ত্রপাতি বিক্রি করে দিলে তোমার যন্ত্রপাতির পরিমাণ কমে যাবে, তাই যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আর নগদ টাকা পেয়েছো তাই নগদান হিসাব ডেবিট। কিন্তু আমি যখন বিক্রয়ের উদ্দেশ্যে শুধু আসবাবপত্র না, যে কোনো স্থায়ী সম্পত্তি যেমন যন্ত্রপাতি বা কলকবজা এগুলো যদি বিক্রির উদ্দেশ্যে কিনে থাকি, সেক্ষেত্রে আসবাবপত্র আমার জন্য সম্পদ নয়, আসবাবপত্র আমার জন্য পণ্য, তাই আসবাবপত্র হিসাব সেখানে হবে না, সেখানে হবে ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় করতে গেলে আমার নগদ টাকা কমে যায়, যেহেতু আমি নগদে কিনেছি তাই নগদান হিসাব ক্রেডিট। আর যদি ধারে কিনতাম সেক্ষেত্রে আবার পাওনাদার হিসাব আসতো। যাই হোক, সেটা অন্য কথা। বোঝা গেল? ইয়েস ম্যাডাম। এবার দেখো চ নাম্বার
আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা যাবে না যদিও ওই আয় অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত থাকে। আয় ও ব্যয়ের ক্ষেত্রে বেতনকে জামিলকে বেতন প্রদান, এটা আয় না ব্যয় বলতে পারবা? বেতনকে জামিল প্রদান, জামিলকে বেতন প্রদান, এটা আয় না ব্যয়? প্রদান করছে আমি, ব্যয় হবে। ব্যয় হবে। তো আমি কি এখানে জামিল হিসাব ডেবিট লিখবো? না, যেহেতু ব্যয় হয়েছে, আগে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম ব্যয় ডেবিট হয়, তার মানে বেতন হিসাব ডেবিট। আর বেতনটা চেকে দিয়েছো এরকম বলা নাই, তার মানে নগদে দিয়েছো, তাই নগদান হিসাব ক্রেডিট। এখানে টাকার অঙ্ক নাই, তবে টাকার অঙ্ক দিতে হবে। ঠিক সেরকম ভাবে মণিহারি কিনলে, মণিহারি মানে যদি মণিহারি ক্রয় বলে সেক্ষেত্রেও মণিহারি, আর যদি কাগজ কলম পেন্সিল এরকম বলে সেটাও মণিহারি। তারপর দেখো লাস্ট যে জাবেদাটা সেটা হচ্ছে তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, সেখানেও কিন্তু তপু ট্রেডার্সের নামটা নাই। প্রাপ্য কমিশন হিসাব ডেবিট এবং কমিশন আয় হিসাব ক্রেডিট। গত ক্লাসে বলেছিলাম আয় হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, আয় বাড়লে সেটা ক্রেডিট, আয় কমলে ডেবিট। কিন্তু বকেয়া আয় আমাদের জন্য সম্পদ, তাই প্রাপ্য কমিশন হিসাব ডেবিট এবং কমিশন আয় হিসাব ক্রেডিট। আবারও বলছি, বকেয়া আয় আমাদের জন্য সম্পদ এবং বকেয়া ব্যয় আমাদের জন্য দায়। 6 নম্বর প্রশ্নে দেখো, ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, নষ্ট পণ্য, এসব লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়। আচ্ছা, প্রথমে বলে নেই উত্তোলন কোনগুলা। মালিক তার নিজের প্রয়োজনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেসব দ্রব্য বা সেবা তুলে নিয়ে যায়, নগদ টাকায় নিক বা দ্রব্য সামগ্রী নিয়ে যাক, সেটাই হচ্ছে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। কার ব্যক্তিগত? মালিকের ব্যক্তিগত। মালিক তার নিজের প্রয়োজনে পণ্যদ্রব্য নিয়ে যাচ্ছে, তাহলে হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এটা একটু খেয়াল করো। মালিকের প্রয়োজনে 2000 টাকার পণ্য উত্তোলন। মালিকের প্রয়োজনে 2000 টাকা উত্তোলন। দুইটা একই যাবে না, দুইটাই মালিকের প্রয়োজনীয় উত্তোলন, কিন্তু এটা হচ্ছে পণ্য উত্তোলন। গত ক্লাসে বলে দিয়েছিলাম উত্তোলন ডেবিট, এখানেও হবে উত্তোলন হিসাব ডেবিট 2000। কিন্তু কথা হচ্ছে যেহেতু পণ্য উত্তোলন, তাই এখানে হবে ক্রয় হিসাব ক্রেডিট, টাকার অঙ্কটা একই থাকবে 2000। ব্যাখ্যায় হবে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো। পরেরটাতে মালিকের প্রয়োজনে 2000 টাকা উত্তোলন, এখানে কিন্তু পণ্য শব্দটা বলা নাই। পণ্য বলা নাই মানে এটা নগদ টাকা উত্তোলন করা হয়েছে, তাই হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। সেখানেও 2000 এবং 2000। মালিকের প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করা হলো। দেখো, দুইটাই ছিল উত্তোলন, মালিকের প্রয়োজনেই উত্তোলন, কিন্তু একটা ছিল পণ্য উত্তোলন, সেটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট,
আর যেহেতু পণ্য উত্তোলন মানে ব্যবসার ক্রয়কৃত পণ্যের পরিমাণ হ্রাস পাবে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। আর দ্বিতীয় ক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, কিন্তু এটি নগদ উত্তোলন যা নগদ টাকার পরিমাণকে কমিয়ে দিবে, তাই নগদান হিসাব ক্রেডিট। 6 নম্বরে আরেকটা জিনিস দেয়া আছে, দোকান হতে পণ্য চুরি হলো। পণ্য চুরি হয়েছে, দোকান হতে পণ্য চুরি হলো, তার মানে এটা ব্যবসার জন্য ক্ষতি, তাহলে হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর পণ্য চুরি হয়েছে মানে ক্রয়ের পরিমাণ কমে গেছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। এখানে যদি পণ্য চুরি না হয়ে ক্যাশ বাক্স হতে নগদ টাকা চুরি হতো তাহলে কি হতো? সেক্ষেত্রে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর নগদ টাকা কমে যেত, তাই নগদান হিসাব ক্রেডিট। জ নাম্বার দেখো 64 পৃষ্ঠায়, প্রতিষ্ঠান থেকে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে, ব্যাংক থেকে উত্তোলন হলে প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করা হবে। উত্তোলন যদি বলে ব্যাংক হতে উত্তোলন, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বলে ব্যাংক হতে যদি বলে ব্যবসায় হতে উত্তোলন, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ এক্ষেত্রে আমরা ধরে নিব উত্তোলন করা হয়েছে, মালিক নিজের জন্য নিজে উত্তোলন করেছে। আর যদি বলে ব্যাংক হতে উত্তোলন এবং মালিকের নিজ প্রয়োজনে এই শব্দটা বলা না থাকে, সেক্ষেত্রে ধরে নিতে হবে উত্তোলন করা হয়েছে মানে ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে ব্যবসায়ের নিজের প্রয়োজনে, সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে একটা উল্টো জাবেদাও হতে পারে। আবারও বলছি, যদি বলে ব্যবসা হতে নগদ উত্তোলন, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বলে ব্যাংক হতে উত্তোলন, ৳৫,০০০, এটার জন্য জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ৫,০০০, আচ্ছা এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি, যদি বলে ব্যবসা হতে উত্তোলন, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যবসার জন্য টাকা উত্তোলন, উত্তোলন শেষ, এটা বলছে ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে যখন উত্তোলন করা হয় আর যদি বলা না থাকে যে মালিকের নিজ প্রয়োজনে উত্তোলন, সেক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এটার উল্টা যাবে না, যেটার কথা বলছিলাম। যদি বলা হয় নগদ 10,000 টাকা ব্যাংকে জমা দেয়া হলো, নগদ 10,000 টাকা ব্যাংকে জমা দেয়া হলো, তার মানে আমার নগদ টাকার পরিমাণ কমে গেছে কিন্তু ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় থাকবে নগদ টাকা ব্যাংকে জমা দেয়া হলো, তারপর দেখো ইও নাম্বার, ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসেবে সরাসরি প্রভাব ফেলবে, সেটাই গণ্য করা হয়। এখানে দেয়া আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। যে কোনো ধরনের আয় ক্রেডিট, তাই ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আরেকটা কথা বলে নেই, ব্যাংক সুদ মঞ্জুর করলো বা ব্যাংক খরচ চার্জ করলো, কোনোটাই ব্যাংক তোমার কাছ থেকে নগদে নিয়ে যাবে না, নগদ তোমার কাছ থেকে নিবে না। ব্যাংক যদি সুদ চার্জও করে সেটা তোমার ব্যাংকে জমা টাকা থেকে কেটে নিবে, আর যদি
তোমাকে সুদ মঞ্জুর করে, সেক্ষেত্রেও ব্যাংকে তোমার জমা টাকার পরিমাণ বেড়ে যাবে। তাই যখন দেয়া থাকবে ব্যাংক সুদ মঞ্জুর করলো, তার মানে ব্যাংক হিসাবে টাকার পরিমাণ বাড়বে, তখন হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। আর যদি বলে ব্যাংক সুদ চার্জ করলো বা ব্যাংক খরচ ধার্য করলো, সেক্ষেত্রে তোমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে যাবে, সেক্ষেত্রে তোমার ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে, তখন হবে ব্যাংক হিসাব ক্রেডিট। আর যেহেতু খরচকে আমরা ডেবিট ধরি, তখন হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট। ট নম্বরে দেখো, স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তা সম্পদের অবচয় হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে স্থায়ী সম্পদ হিসাব ক্রেডিট না করে পুঞ্জীভূত অবচয় হিসাব বা সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হবে। এখানে একটা উদাহরণ দেয়া, আসবাবপত্রের ওপর অবচয় ধার্য, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে লিখে দিতে হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট। আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলোর জন্য অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় পাশে যে সম্পদ সেটার নাম দিতে হবে। কিন্তু এই সম্পদ যদি এগুলো না হয়ে এরকম হয় ইজারা সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, সেক্ষেত্রে অবচয় শব্দটি ব্যবহার করা যাবে না, তখন হবে অবলোপন হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবলোপন ব্র্যাকেটের সম্পদের নাম। আবারও বলছি, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলোর জন্য হবে অবচয় হিসাব ডেবিট। আর যখন ইজারা সম্পত্তি, সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট এগুলো থাকবে, তাদের জন্য হবে অবলোপন হিসাব ডেবিট। মনে থাকবে? ছ নম্বর দেখো, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। এবারে পণ্য বিক্রি হয়েছে, কিন্তু সেই বিক্রয়কৃত পণ্যের জন্য নগদ টাকা নয়, চেক পেয়েছো। চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে, কারণ চেকের টাকা ব্যাংকে জমা না, মানে চেকটা ব্যাংকে জমা না দেওয়া পর্যন্ত টাকাটা তুমি ক্যাশ করতে পারবা না। দেনাদার হতে চেক প্রাপ্তি, যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হয়, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখানে বলে দিয়েছে দেনাদার হতে চেক প্রাপ্তি, যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হয়। যদি ব্যাংকে জমা দেয়া নাও হয়, যদি এ কথাটা বলা নাও থাকে, সেক্ষেত্রেও তুমি ব্যাংক হিসাবকেই ডেবিট করে দেখাবে। ড নাম্বার, ব্যবসায় প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। আবারও বলছি, মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। মালিক মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, একটা নির্ধারিত পরিমাণ মূলধন নিয়ে। অনেক সময় অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয়, সেটা ব্যবসা বাড়ানোর কাজে হোক কিংবা কোনো খরচ, চলতি খরচ পরিশোধের জন্য হোক। এখানে যেমন দেয়া আছে, কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। জেনারেলি কর্মচারীদের বেতন ব্যবসায়ের মুনাফার টাকা থেকে পরিশোধ হওয়ার কথা। এখানে যেহেতু মালিক নিজে পরিশোধ করলেন, তাই বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট করলে আমরা সাধারণত নগদান হিসাবকে ক্রেডিট করি, কিন্তু এক্ষেত্রে ব্যবসার নগদ টাকা থেকে কমে যায়নি, এক্ষেত্রে মালিক সেই টাকাটা পরিশোধ করেছে, তাই সেখানে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। আবার মালিক ব্যবসায় শেষে ব্যবসা থেকে নিজের মুনাফা নিয়ে যাবেন, কিন্তু প্রতিদিন বা প্রতি মুহূর্তে উনি ব্যবসার ক্যাশ বাক্স থেকে বা নগদ টাকা থেকে টাকা নিতে পারেন না। যদি সেটা নেন, তো তার জন্য হবে উত্তোলন হিসাব ডেবিট। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ সেটা ব্যবসার নগদ টাকাকে কমিয়ে দিয়েছে। এবার দেখো, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় দেওয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসাবকে প্রভাবিত করে। এটা হচ্ছে তোমার নগদ বার্তা। নগদ বার্তা নিয়ে গত ক্লাসে একটা প্রশ্ন ছিল, তবে প্রশ্নটা যার ছিল আজকে তাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি প্রশ্নটার উত্তর দিয়ে রাখছি। এখানে দেয়া আছে 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। প্রদান করলে তার মানে
তুমি তোমার পাওনাদারকে তার পাওনা পরিশোধ করেছো। আমি আবারও বলছি, তুমি তোমার পাওনাদারকে তার পাওনা টাকা পরিশোধ করেছো। পাওনাদার সবসময় ক্রেডিট। এক্ষেত্রে পাওনাদার হিসাব হবে ডেবিট 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা পাওনা নিষ্পত্তির জন্য তোমাকে 10,000 টাকা দিতে হয়নি, তুমি দিয়েছো 9,000 টাকা, তাই নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। আর সেক্ষেত্রে তুমি বাট্টা পেয়েছো 1,000 টাকা, প্রাপ্ত বাট্টাও ক্রেডিট 1,000 টাকা। ব্যাখ্যায় লিখবে বাট্টা প্রাপ্ত হয়ে পাওনা পরিশোধ করা হলো, অথবা বাট্টা প্রাপ্ত হয়ে পাওনা নিষ্পত্তি হলো। এটা ছিল পাওনাদারের কাছ থেকে প্রাপ্ত বাট্টা। নিচে একটা জাবেদা দেয়া, দেনাদার হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি। এক্ষেত্রে তোমার পাওনার নিষ্পত্তি হচ্ছে, দেনাদারের কাছে 7,000 টাকা পাওনা ছিল, দেনাদার ডেবিট ছিল, তাই এক্ষেত্রে দেনাদার ক্রেডিট হবে 7,000 টাকার জন্য। কিন্তু তুমি 7,000 টাকা পাওনি, তুমি নগদ পেয়েছো 6,500 টাকা, তাই নগদান হিসাব ডেবিট 6,500। আর প্রদত্ত বাট্টা, এক্ষেত্রে তুমি তোমার দেনাদারকে বাট্টা প্রদান করেছো, প্রদত্ত বাট্টা ডেবিট 500 টাকা। প্রথম দিন জাবেদা ক্লাসে বলেছিলাম একাধিক ডেবিট বা একাধিক ক্রেডিট পক্ষ থাকলেও টাকার অঙ্ক সমান হবে। এটা হচ্ছে তার উদাহরণ, একাধিক ক্রেডিট পক্ষ একাধিক ডেবিট পক্ষ কিন্তু টাকার অঙ্ক সমান। এখানে জাবেদা, এই ধরনের জাবেদাগুলো মোটামুটি শেষ। আজকে আমরা আরো যে অন্যান্য জাবেদা পড়েছিলাম সেটা একটু দেখে নেই। এখানে দেখো, তারপরে যে বিশেষ জাবেদাগুলো ছিল সেখানে ছিল প্রকৃত জাবেদা, সরি সমন্বয়ী জাবেদা। আমরা আজকে একটা সমন্বয়ী জাবেদা দেখব। যন্ত্রপাতি ক্রয় 5,000 টাকা, ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। যন্ত্রপাতি ক্রয় 5,000 টাকাকে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। এটা কিন্তু হিসাবে ভুল দেখাবে না, কারণ যেটা ডেবিটে 5,000 টাকার থাকার কথা সেখানে তাই আছে, কিন্তু হিসাবের শিরোনামটা ভুল হয়ে গেছে। যন্ত্রপাতি হিসাব ডেবিট 5,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। তার মানে যেটা করা হয়নি সেটা আগে লিখে নেই, সেটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট 5,000, আর যেটা ভুল করেছি ক্রয় হিসাবে ডেবিট করেছিলাম 5,000 টাকা, তার মানে এখন ক্রয়কে কমিয়ে দেখাতে হবে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এটাও 5,000 টাকা। ব্যাখ্যায় লিখবে যন্ত্রপাতি হিসাবের পরিবর্তে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করার ভুল সংশোধন করা হয়েছে। আরেকবার বলছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা করেছি কারণ আমি যন্ত্রপাতি হিসাবের পরিবর্তে আগে ক্রয় হিসাবকে ডেবিট করে দিয়েছিলাম, যদিও এক্ষেত্রে হিসাবের কোনো ভুল হবে না, কারণ ডেবিট খাতে যে টাকা লেখার কথা, যেই পরিমাণ টাকা লেখার কথা ছিল আমি তাই লিখেছি, কিন্তু হিসাবের শিরোনামে একটা ভুল হয়ে গেছে। সেটা ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, কারণ এখানে বিক্রয়ের উদ্দেশ্যে এই কথাটা বলা নাই, তার মানে যন্ত্রপাতি আমার জন্য সম্পদ। যন্ত্রপাতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাবকে আমি ক্রেডিট করে দেখিয়েছি, কারণ ক্রয়কে আমি ভুলবশত ডেবিট করেছিলাম, ভুল করে ক্রয়কে বাড়িয়ে দেখিয়েছিলাম, তাই এখন ক্রয়কে কমিয়ে দিচ্ছি। আর ব্যাখ্যায় লিখব যন্ত্রপাতি হিসাবের পরিবর্তে
ক্রয় হিসাবে লিপিবদ্ধ করার ভুলটি সংশোধন করা হয়েছে। এটা ছিল সংশোধনী জাবেদা। এবারে আসো সমন্বয়ী জাবেদা। তোমাদের বইতে যেটা বলা আছে, আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া, অগ্রিম বা প্রাপ্য খরচ, অগ্রিম প্রাপ্ত আয়, এগুলো অনেক সময় হিসাবভুক্ত করা হয় না। এগুলো হিসাবভুক্ত করার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে সমন্বয়ী জাবেদা। 2017 সালের ভাড়া বাবদ পরিশোধ হয়েছে 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে জানা গেল এর মধ্যে অগ্রিম ভাড়া 2,000 টাকা অন্তর্ভুক্ত আছে। মানে যেই 10,000 টাকা তুমি ভাড়া পরিশোধ করেছো, সেই 10,000 টাকার মধ্যে 8,000 টাকা হচ্ছে তোমার চলতি বছরের ভাড়া, আর বাকি 2,000 টাকা হচ্ছে আসছে বছর বা আগামী বছরের জন্য অগ্রিম দিয়ে রেখেছো। তাই সেটার জাবেদা হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। উভয় ক্ষেত্রেই টাকার অঙ্ক হবে 2,000 টাকা। অগ্রিম ব্যয় সম্পদ, সেজন্য অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর যেহেতু ভাড়া হিসাব ক্রেডিট করেছো 2,000 টাকা, তার মানে তোমার চলতি বছরের ভাড়া অ্যাডজাস্ট হয়ে গেছে, সেটা হচ্ছে 8,000 টাকা। এরপর হচ্ছে সমাপনী জাবেদা। কোনো নির্দিষ্ট বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয় পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলে না। তাই মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদা দেয়া হয় সেটাকেই বলা হচ্ছে সমাপনী জাবেদা। ক্রয় 50,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, বেতন 10,000 টাকা, ভাড়া 5,000 টাকা। এরকম যদি হয় তাহলে বিক্রয় থেকে বেতন আর ভাড়া বাদ দিলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আয়। আয় বিবরণী ডেবিট 65,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, বেতন হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা, বেতন হিসাব ক্রেডিট 10,000 টাকা, ভাড়া হিসাব ক্রেডিট 5,000 টাকা। কারণ চলতি বছরের এগুলো ছিল আয়। প্রারম্ভিক জাবেদা আর অন্যান্য জাবেদা আমরা আগামী ক্লাসে পড়ব। তবে তোমাদের এই ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, দেখো উদাহরণ 1 এবং উদাহরণ 2 দুইটাই সাধারণ জাবেদা, অর্থাৎ সংশোধনী জাবেদার আগ পর্যন্ত তোমাদের জন্য যেগুলো আলোচনা করেছি দুইটাই হচ্ছে সেই জাবেদা। আগামী ক্লাসে এই জাবেদাগুলো নিয়ে আবার আলোচনা করব। আর বলে রাখছি, আজকে হচ্ছে জুলাইয়ের 7 তারিখ 2020। এই তারিখ দিয়ে উদাহরণ 1 এবং উদাহরণ 2 তোমরা বাসায় হোমওয়ার্ক করে রাখবে। তোমাদের এই হোমওয়ার্কগুলো আমি দেখব স্কুল খোলার পর। যদি হোমওয়ার্ক না করো সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না, আমি ধরে নিব তোমরা অঙ্ক পারো। যদি অঙ্ক না পেরে অন্য কারো সাহায্য নিয়ে করো সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তাই নিজেরা যতটুকু পারো সেভাবেই চেষ্টা করো। আর যদি না পারো তখন তো আমি তোমাদের জন্য আছি, সমাধান করে দিব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।